ভিতরের অংশটাতে বড় একটা জাহাজ হিরেটাও থাকছে, এরকম বাটাম দিয়ে বা কাঠের যে কাজ। অজানা অলেখা অনেক ইতিহাস আছে, আমরা কোহিনূর সম্বন্ধে জানি না। সেই তথ্য নিয়ে আমি এবছর ডেস্টিনেশন হচ্ছে বেলেঘাটা আর পূজা মণ্ডপ হচ্ছে বেলেঘাটা 33 পল্লী। প্রতি বছর তোমরাও দেখো আর আমিও দেখি, কারণ রাস্তার ওপরে পুজোটা হয়ে থাকে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো বেলেঘাটা 33 পল্লীর যে মণ্ডপ সেটা কত দূর এগালো এখনও অবধি। 24তম বর্ষে বেলেঘাটা 33 পল্লীর এবছরের পুজো। থিমের নাম লেখা রয়েছে কোহিনূর। এবছরের শিল্পী হচ্ছে সম্রাট ভট্টাচার্য এবং প্রতিমা শিল্পী সৌরিন ভাস্কর। অলরেডি রাস্তার যে বাসগুলো মানে গেটের যে বাস সেগুলো পড়ে গেছে, তারপরে হোর্ডিংয়ের যে বাস সেগুলো অলরেডি পড়ে গেছে, আমি দেখতে পাচ্ছি। এগুলোই একটা আলাদা ভালো লাগা। বেলেঘাটা 33 পল্লীর এবছরের খুঁটি পুজোতে আমি বিশেষ কোনো কারণে থাকতে পারিনি, আমি ছিলাম না এখানে। তো যাই হোক, এবার চল ভিতরের অংশটাতে কাজ কতদূর এগেলো দেখা যাক। অলরেডি কাঠের কাজ টাজ চলছে, আমি দেখতে পাচ্ছি। তো এই এন্ট্রান্স দিয়ে আমি ঢুকে গেলাম ভিতরের অংশটাতে। যে সেকশনটা আমি দেখতে পাচ্ছি এখানে আপাতত তৈরি হয়েছে, পুরোপুরি কাঠের কাজ মানে বাটামের কাজ সেটা ইতিমধ্যেই চলছে এবং যা শিল্পীরা তারা করছেন কাজগুলো। লাস্ট ইয়ারেও আমি এসেছিলাম, পাহাড়ের আর্তনাদ সেটা আমি দেখেছিলাম, ঠিক আছে। এবছর এই কোহিনূর যে থিমটা সেটা কীভাবে সেজে ওঠে সেটা এখন দেখার বিষয়। ওপরের এই যে পার্টগুলো সেটা কিন্তু টোটালটাই এরকম বাটাম দিয়ে বা কাঠের যে কাজ সে কাঠের কাজে পুরোপুরি ভরে উঠছে। আমি যদি একদম এখান থেকে দেখাই, কিছু কিছু সেকশান আছে এখানে, এটার পর এই দেওয়ালটার পর এরকম একটা সেকশান, এই জায়গাগুলোতে না মানে কিছু ইনস্টল থাকবে, দেখেই বোঝা যাচ্ছে এরকম খাপ 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 জায়গা যেহেতু। এবং ওপরটার কাজও এখনও অবধি ধরা হয়নি, আমি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট সেকশন। এই ফার্স্ট সেকশনের কাজ মোটামুটি এতদূর এগিয়েছে। ধীরে ধীরে আমি যত ভিতরের দিকে যাব তত দেখাই তোমাদের, দেখি একটু। ওটার পরে এরকম একটা সেকশন আছে নিচে নেমে যাচ্ছে, এরকম একটা সেকশন, এখানেও কিছু ইনস্টলের ব্যাপার স্যাপার থাকবে। এখনও কাজ অনেকটা বাকি রয়েছে যেহেতু। হ্যাঁ, এখান থেকে দেখালে তোমাদেরকে চিত্রটা দেখালে বুঝতে পারবে যারা শিল্পীরা তারা কতদূর কাজ করছেন। এরকম একটা জায়গা আমি দেখতে পাচ্ছি এটার পরে, মানে এরকম একটা সেকশন। আমরা জানি যে এই দুই সাইড থেকে এক্সিটটা থাকে, সম্ভবত এই জায়গাটাতেই থাকবে হচ্ছে ঠাকুর, মানে এটা ঠাকুর ঘর তৈরি হচ্ছে। এখন অবধি তো কিছু সেরকমটা বোঝা যাচ্ছে না। প্যান্ডেলের ম্যাপিংটা সম্পর্কে আমি জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছিলাম। গত বছর এখানে ছিল হচ্ছে ঠাকুর ছিল, শিল্পী সুব্রত ব্যানার্জি করেছিলেন, আমরা সবাই জানি পুরোপুরি ব্যাপারটা। কত সুন্দর একটা ঠাকুর এখানে তৈরি হয়েছিল। আমরা এখান থেকে ঠাকুর দর্শন করে তারপর কিন্তু এদিক থেকে বেরিয়ে গেছিলাম। এই টোটাল যে প্যাসেজটা এটা কিন্তু এরকম কাঠের ওপরেই, মানে কাঠের পাটাতনের ওপরেই। ওখান থেকে যখন আমি প্রবেশ করলাম তখন ঢালু ছিল, ঢালু থেকে আমি প্রবেশ করলাম এরকম একটা জায়গায়, তারপর আবার নিচের অংশে চলে আসলাম। নিচের অংশে এসে তারপর কিন্তু ঠাকুরের যে সেকশনটা যেটা আমি দেখালাম, এদিক থেকে যদি আমি পুরো ব্যাপারটা দেখাই তাহলে ব্যাপারটা দাঁড়ায় ঠিক এরকম। দেখো ওয়াইডের বিষয়টা দেখো, এখন অবধি যতটুকু এগিয়েছে এখন অবধি ব্যাপারটা দেখতে কিন্তু ঠিক এমনটা লাগছে। হ্যাঁ, এবারে ওপরের কাজ এখনও বাকি রয়েছে, অনেকটা কাজ বাকি রয়েছে, ইনস্টলেশনের কাজ বাকি রয়েছে, একটু ধীর গতিতেই বলা যেতে পারে এগোচ্ছে। তবে এই যে কোহিনূর মানে যে থিমটা নিয়ে কাজ হচ্ছে সেটা ব্যাপারে যতটুকু বলি, কোহিনূর একটা মানে মনি। এই কোহিনূরের মানে যে প্রথম পাওয়া এটা কিন্তু অনেক বছর আগের, মানে আজ থেকে প্রায় অনেক বছর আগে। সেই ব্যাপারটা তো আমি শিল্পীর থেকে জানবই। এই জায়গাটাতে আমি যে দেখাই, আমার মনে হচ্ছে যতটুকু শুনলাম আমি, এই ওপরটা পুরোপুরি মানে খোলা থাকবে মনে হচ্ছে, মানে ওপরের অংশটাতে এই মুহূর্তে এখন অবধি সেরকমটা কিছু নেই। আচ্ছা, যত কাজ এগোবে সেটা দেখা যাবে। আপাতত এই বাটামের কাজটা এই অবধি এগিয়েছে। আরও একবার যদি আমি আসি তাহলে তোমরা এই পুরো ব্যাপারটা বুঝতে পারবে, যখন আমি আসবো আরও পরিষ্কার হবে। বেলেঘাটা 33 পল্লীর এই পুজোটা দেখতে আসতে গেলে এইদিকে হচ্ছে ফুলবাগান মেট্রো, ফুলবাগান মেট্রো থেকে তোমরা পায়ে হেঁটেই একদম চলে আসতে পারো, ঠিক আছে। একদম রোডের ওপরেই পুজোটা যেহেতু হয়ে থাকে। বেলেঘাটা 33 পল্লীর এবছরের দায়িত্বে রয়েছে সম্রাটদাকে পেয়ে গেছি। প্রথমেই জানবো এই যে কোহিনূর এই নামটা কেন এবং এটার ব্যাপারে প্রথমে জানবো। বিষয়টা হলো যে এই বছর যে বেলেঘাটা 33 পল্লী আমাদের পরিকল্পনা, সেটা হলো কোহিনূর নিয়ে। আসলে কোহিনূর বলতে সবাই অনেক কনফিউজ হয়েছে, বিষয়টা কি, কোহিনূরটা কি, কোহিনূরটা কি হিরে? তো হ্যাঁ, সেটা হিরে, আমাদের কোহিনূর হিরে, আমাদের ইন্ডিয়ার একটা প্রাইড, আমাদের গর্ব বলা যেতে পারে, যেটা এখন এই মুহূর্তে আমাদের কাছে নেই। তো
অজানা অলেখা অনেক ইতিহাস আছে, আমরা কোহিনূর সম্বন্ধে জানি না। সেই তথ্য নিয়ে আমি এবছর তুলে ধরতে চাই বেলেঘাটা 33 পল্লীতে। আমরা অনেকেই জানি যে এখন কোহিনূর টাওয়ার অফ লন্ডনে জুয়েল হাউসে আছে, বাট সেটা এর আগে কোথায় ছিল বা এর জার্নিটা কিভাবে হয়েছে এই পুরোটাই বিস্তারিতভাবে আমি 33 পল্লীতে দেখাচ্ছি। আমি ছোট্ট একটা গল্প বলছি, এটা কিভাবে নিয়ে যাওয়া হয়েছিল। এটা লর্ড ডালহৌসি একটা 4 বছরের বাচ্চা দিলীপ সিং, রাজা রঞ্জিত সিংয়ের ছেলে, তার থেকে লাহোর ট্রিটি সই করিয়ে যে পাঞ্জাব আত্মসমর্পণ করছে ব্রিটিশদের কাছে এবং সেই হিরেটা কুইন ভিক্টোরিয়াকে দিয়ে দিচ্ছে, এটা একটা সই করে একটা 10 বছরের বাচ্চার থেকে সেটা লিখিয়ে নিয়ে চলে যাওয়া হয়েছিল। তারপরে ইতিহাস সব আপনাদের কাছে জানা, সেগুলোকেই তুলে ধরার চেষ্টা করছি। অলেখা অজানা ইতিহাসগুলোকেই এবছর বেলেঘাটা 33 পল্লীর প্ল্যাটফর্মে আমি তুলে ধরতে চাই। কোহিনূর সাথে সাথে মা দুর্গা কীভাবে রিলেটেড? এটাই হলো সবচেয়ে বড় চমক, যে আমরা সবসময় একটা কাজকে কোনো না কোনোভাবেই একটা রিলেট করতে চাই বা রিলেট করে দিতে চাই। সরাসরিভাবে রিলেট না হলেও আমাদের হিন্দু মাইথোলজির সাথে কিছুটা রিলেশন আছে কোহিনূরের সাথে, তো সেটা আমি দেখাচ্ছি এখানে। এই মুহূর্তে বলে দেওয়া মানে সাসপেন্সটা নষ্ট হয়ে যাবে। কোথাও আমি চাইবো যে দর্শকরা আসুক, ওনারা এসে বিষয়টা উপভোগ করুক। একটা জিনিস হট করে বলে দেওয়া মানে কি, সেটা একটা পর্দা খুলে দেওয়া, তো সেটা অলরেডি একটা বিল্ড আপ করে ফেলবে একটা সেন্স মানুষদের মধ্যে যে এটা হতে চলেছে। তো আমি চাই যে যেন আসুক, দেখুক, ইতিহাসটাকে উপভোগ করুক এবং নিজের কালচারটাকে জানার চেষ্টা করুক পাবলিকরা। প্যান্ডেলের ম্যাপিংটা একটুখানি আমি জানতে চাইবো। ইতিমধ্যে আমি দেখলাম প্যান্ডেলের যে মোটামুটি ইনিশিয়াল পর্যায়ে কাজ হয়েছে, একটু যদি বলো যে ম্যাপিংটা কীভাবে মানুষজন ঢুকবে, কি থাকবে, সে ব্যাপারে হালকা হালকা করে যদি একটুখানি বলা যায়। ইনিশিয়ালি আমার কাছে যেরকম আমি দেখা যায় যে আমি একটু রিয়েলিস্টিক কাজ ভালোবাসি বা রিয়েলিস্টিক কাজ করতে পছন্দ করি। কিছু আমার স্কাল্পচার্স থাকবে, যে আমি শুরুতেই একটা বড় একটা জাহাজ দেখাচ্ছি যেখানে কীভাবে কোহিনূরটাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং তারপর স্টেপ বাই স্টেপ এর জার্নিটা পুরোটাই আমি দেখাচ্ছি। মানে এই যুগগুলো দেখানো, তাই তো? একদম একদম, মানে কার আমলে, হ্যাঁ, কার আমলে কী হয়েছিল এবং সেগুলোকে ডকুমেন্ট করা, সেগুলো কীভাবে প্রপারলি, সেগুলো কীভাবে হয়েছিল, নিয়ে যাওয়া হয়েছিল, তার একটা ভিশন দেওয়া, সেটাই চেষ্টা করছি। কটা লেয়ার থাকছে মোটামুটি প্যান্ডেলের? মোটামুটি চারটে লেয়ার থাকছে। 4টে লেয়ার থাকছে। আমিও সেটাই এখন যখন একটু আগেই ঘুরে আসলাম সেটাই মানে বুঝলাম যে 4খানা লেয়ার থাকছে। মূল মণ্ডপের তো এক্সিট গেট আলাদা থাকছে, এবার যেটা আমি জানতে চাইবো যে মোটামুটি কী কী ম্যাটেরিয়ালস ব্যবহার নর্মালি হচ্ছে? যা ম্যাক্সিমামলি আমি এখানে উড ব্যাপারটাকে ইউজ করছি, কেন কি ইতিহাসের পাথায় মরছে গেলে এরকম ধরনের কিছু টেক্সচার পড়ে আমার মনে হয় সেটা, তো যাই জন্য বেশিরভাগটা আমি কাঠ ইউজ করছি বিষয়টাকে দেখানোর জন্য। আয়রন থাকছে, আয়রন স্ট্রাকচার থাকছে, আর বাদবাকি তো আমার ফাইবারের কাজ, বাদবাকি আলাদা ম্যাটেরিয়ালস থাকছে। মেন কথা হিরেটাও থাকছে, রাখার চেষ্টা করছি ঠিকভাবে করে। হিরেটা কোথায় থাকছে? থাকছে নানা জায়গায়, তার ডিসপ্লে হবে। একটা ইনিশিয়ালি এখন যেরকম আছে সেরকম ডিসপ্লে হবে, বাদবাকিগুলো ওর মতন করে ডিসপ্লে হবে। সেটা কি পুরোপুরি কাঁচেরই থাকছে, মানে সেরকম কিছু? এখনো মেটেরিয়ালসটা আমি ডিসক্লোজ করছি না, সেটা ডিসক্লোজ করে দিয়ে তারও একটা মজা নষ্ট হয়ে যাবে। ভেবে নিন যে হিরেটাই থাকছে। হিরেটাই থাকছে, আচ্ছা। তার জন্য তো সিকিউরিটি দেওয়ারও ব্যবস্থা থাকছে, সে তো থাকতেই হবে। আচ্ছা, এবারে বিগত বছরে আমরা তোমার কাজে দেখেছি মোটামুটি স্কাল্পচারের ব্যবহার হয়, সিলিকনের কাজ হয়। এবছর এখানে কি থাকছে সেটা? হ্যাঁ, থাকছে। কি কি ক্যারেক্টার মোটামুটি দেখতে পাবো বা কি ক্যারেক্টার? আমি প্রত্যেকটাকেই ধরে তোলার চেষ্টা করছি, কিন্তু কোনটা সিলিকনে করব, কোনটা ফাইবারে করব, ইয়েট নট ডিসাইডেড, বা কোনটাকে কাট আউটে রাখবো। ইম্পর্টেন্স হিসেবে তার তো একটা হিস্ট্রিতে এক একজন খুব বেশি গুরুত্বপূর্ণ রোলগুলো প্লে করে, তো সেই হিসাবে আমি সেই একটা পোর্শন রাখবো। লাস্ট ইয়ারেও আমরা দেখেছিলাম বেশ কিছু কাজে স্কাল্পচারের তোমার ব্যবহার। এই ব্যাপারটা মানে এখন এই মাটি থেকে বেরিয়ে সিলিকন আমরা দেখেছিলাম, 41 পল্লীর কাজও দেখেছিলাম। এটাকে দর্শক কিভাবে নিয়েছে বলে তুমি মনে করো? মানে আমার মনে হয় তো ভালোভাবেই নিয়েছে, তোমার ব্যক্তিগত অভিমত? না, গত বছর 41 পল্লীর কাজের পর আমার কোথাও নিজে একটা ভালো লাগা তৈরি হয়েছিল যে এত দর্শকের ক্রাউড বা এত ক্রাউড পুলিং পুজোটা তৈরি হয়েছিল যে ওরা বাধ্য হচ্ছিল পুজোটাকে কিছুক্ষণের জন্য বন্ধ রাখার জন্য, আর হয়েওছিল, বন্ধ রেখেছিল। কেন কি আমাকে ফোন করে দেখাচ্ছিল যে একজনে কান কামড়ে দিচ্ছে, হেলমেট দিয়ে এইসব জিনিস না করে নর্মালি পুজোটা দেখা যায়, কিন্তু একটা মানুষের থাকে যে কত তাড়াতাড়ি এই বিষয়টাকে দেখতে পারে। খিদে থাকে না একটা জিনিস দেখার, যে আমরা খিদে পেলে কিন্তু দর্শক হইতে পারি না, একটা খেতেই হবে বিষয়টা, দর্শকদের ছবি তোলা। হ্যাঁ, আর একটা থাকে যে কি হতে চলেছে, একটা মজার একটা বিষয়। তো সেটা
রাখার চেষ্টা করছি, এখন পুরোটাই মা দুর্গার ইচ্ছা। আমি এবার যেটা জানতে চাইবো, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যেই বিষয়টা চলছে এই মুহূর্তে, সেটার কি ছাপ কোনোভাবে মণ্ডপের মধ্যে সচেতন বার্তা এটা কি দেওয়া যেতে পারে বা দিচ্ছ, এরকম কিছু ক্লাবের কমিটির সাথে কথা হয়েছে? মানে এই যে আরজি করের ঘটনা নিয়ে এটা মানুষের মধ্যে একটা যে মানে একটা সচেতনতা বার্তা এটা নিয়ে, সেটা কি কোনোভাবে দেওয়া যায়? বা না, বিষয়টা হলো আলাদাভাবে বিষয়টা না করে এখন জনগণ জেগে উঠেছে। আমার চোখে যা দেখা, 14 তারিখের ঘটনাটার পর জনগণ, আমি নিজের চোখে দেখেছি, মানে এত ক্রাউডফুল কিছুতে হয়েছে কিনা আমার দেখার বাইরে। বিষয়টা আমি নিউজেও দেখেছি এবং তোমার ভিডিওতেও দেখেছি, এবং আমি যেখানে ছিলাম সেই জায়গার পরিস্থিতিও দেখেছি। তো জনগণ সজাগ হয়েছে, এখন সবাইকে সজাগ হয়ে উঠতে হবে। এখন আমরা ইকুয়ালিজমে বিশ্বাস করি, যে নারীরা পুরুষরা আলাদা কেউ নয়, সব জায়গার থেকে ইকুয়ালিজম বিশ্বাস করি। তো এই যেই জিনিসটা হচ্ছে সেটা সঠিক জিনিস নয়, সেটা আগেও সঠিক হয়নি বিষয়টা, যে আগে ছিল না, হট করে ইনসিডেন্টটা হয়ে গেছে, জনগণের চোখ খুলেছে। আগে আমরা নির্ভয়া কেস দেখেছি, এতদিন পর একটা সাজা হয়েছে বিষয়টা। তো কোথাও আমার মতামত হিসাবে, মানে আমি যদি পার্সোনালি আমার ভিউ অফ পয়েন্ট রাখি, যে আইনগতভাবে আমাদের ইমপ্রুভ হওয়া দরকার। আর আমার মনে হয় যে কারো উপরে দোষ চাপিয়ে দেওয়া বলার থেকে নিজেদের উপরে যদি আমরা দেখি যে আমরাই তো সেই ইন্ডিভিজুয়াল, ধরো আমরা যে জনগণরা আছি, আমরা তো সবাই ইন্ডিভিজুয়াল মিলে এত বড় জনগণটা আমরা তৈরি হচ্ছি। তো সেই জায়গার থেকে আমাদেরকে নিজেদেরকে সজাগ হওয়া দরকার, আমাদেরকে নিজেদেরকে ডিসিপ্লিন হওয়া দরকার। আর তারপরে হলো সবচেয়ে বেশি দরকার হলো যে শৃঙ্খলাবদ্ধ হওয়া দরকার। যে আমরা জানি যে বিদেশ, যে আমরা যদি দেখি নানা রকম আইন আছে, যে আমাদের ইন্ডিয়াতে কোনো মতো আইন নেই, যে ওই আইনগুলো তৈরি করে দিলে আমরা কেউ সাহস পাবে না এই জিনিসগুলো করা। আইনটাকে ডেভেলপ করা আমার মনে হয় খুব দরকার। আমাদের ইন্ডিয়াতে অনেক কিছু আইন ডেভেলপ হয়েছে, অনেক কিছু বেটার হয়েছে, অনেক কিছু আমরা দেখতে পেয়েছি যে আমাদের জীবনকালে যে অনেক কিছু ডেভেলপমেন্ট হয়েছে। কিন্তু বিষয়টা হলো যে মূল জায়গায় যদি নারীরা সুরক্ষা না থাকে, তাহলে এই ডেভেলপমেন্টের ফলাফল কিন্তু কোথাও একটা জিরো এসে দাঁড়ায়, যখন সে মা বাবা হারিয়েছে আর দেশ একটা এমন বড় ডাক্তার হারিয়েছে। সেটা আমাদের কাছে বিশাল বড় একটা ক্ষতি। তো মানুষদেরকে বলবো সজাগ হয়ে থাকার জন্য। আর ডিফেন্সিভ অ্যাক্টিভিটিস মহিলারা শিখছে, অনেকেই শিখছে, কিন্তু আরও বেশি সেটা যদি গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর অঞ্চলে সবাই যদি নিজের একটা আত্মসুরক্ষার ব্যাপারটা নিজেরাই রাখতে পারে। কেন কি আমাদের মনে হয় যে মহিলাদের কোনো পুরুষের সাপোর্টের দরকার নেই নিজের আত্মসুরক্ষার জন্য, যে কেউ এসে দাঁড়াবে পাশে, তারপরে তাদের সুরক্ষা হয়ে যাবে। মহিলারা যত, আমরা যে মাতৃপুজো করছি, এত তো পুরুষ ভগবান ছিল, সেই আবার মাকেই ডাকতে হলো অসুরকে বধ করার জন্য। তো কেন ডাকতে হলো? তোমরা নারী শক্তিতেই আছে সবকিছু। আমরা তো আমাদের যে সিস্টেমটা বা আমাদের যে আমাদের শাস্ত্র বা আমাদের সারাউন্ডিংসে আমরা কি দেখছি, কালী পুজো হচ্ছে, নারী মূর্তি রক্ত বীজকে মারছে, আমরা দেখছি দুর্গা মা মহিষাসুরকে বধ করছে। তার জন্য কি সাপোর্টের প্রয়োজন হয়েছে? পিছনে কে এসে দাঁড়িয়েছিল? কেউ না, মাকে আহ্বান করে ডাকা হয়েছে, বাবা আমাদেরকে বাঁচাও, মানে ভগবানরা ডাক দিয়েছে মাকে, তারপরে গিয়ে সেই জায়গাটা তৈরি হয়েছে। তো সেই জায়গার থেকে নারীদের আমার মনে হয় না কারো আলাদা সাপোর্টের দরকার আছে। নারীরা নিজেরাই মহিষাসুর মর্দিনী এক একজন। তো সজাগ হয়ে থাকা, আর কিছুই না। পাশের যে মানুষটা কতটা সৎ, পাশের যে মানুষটা কতটা ভালো, সেটা একটু যাচাই করে নেওয়া নিজেদের মধ্যে করে। কতটা তাকে সুযোগ দেবো বা কতটা তার সাথে করবো, সেটা একটু নিজেদের মতন বাছাই করে নেওয়া। যে চোখ বন্ধ করে বিশ্বাস করাটা বন্ধ করতে হবে মানুষের। দোরগোড়ায় পুজো একদম সাধারণ মানুষের প্রতি যে বার্তাটা, সেটা কি থাকবে পুজো নিয়ে? সাধারণ মানুষের প্রতি যে বার্তাটা আমার থাকবে, যে পুজো আসুন, প্রত্যেকবারই আপনারা উপভোগ করছেন। করোনাকালীন একটা আমাদের যেই চলে গেছিলো, সেই স্টেজটা অনেকটাই পেরিয়ে এসেছি আমরা। তো বিগত বছরে দেখেছি প্রচুর ক্রাউড, প্রচুর ভিড় হয়েছে। তো দর্শকদের কাছে এটাই রিকোয়েস্ট থাকবে যে শৃঙ্খলাবদ্ধভাবে পুজোগুলোকে দেখুন। ক্রাউড কোথায় হলে সেটাকে নিয়মবদ্ধভাবে সেটাকে নিয়ে এগিয়ে চলুন। আর পুজো থেকে ফিডব্যাক অবশ্যই দেবেন যে কেমন লাগলো বেলেঘাটা 33 পল্লী পুজো। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে। একদম প্রাথমিক পর্যায়ে কাজ কতদূর এগিয়েছে সেটা দেখানোর চেষ্টা করলাম। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে আবারও শিগগিরই। ততক্ষণের জন্য বিরতি। ভালো থেকো সবাই, টাটা।